নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্যানভাসার কৃষ্ণলাল গল্পটি পাঠ করে শোনাচ্ছি। ক্যানভাসার অর্থাৎ যারা হকারি করে জীবিকা নির্বাহ করে। বাসে, ট্রেনে আমরা দেখেছি এরকম হকার, যারা কথা বেছে তাদের জিনিস বিক্রি করে। সেই রকম একজন হকারের অর্থাৎ ক্যানভাসারের গল্প, নাম ক্যানভাসার কৃষ্ণলাল, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাকরি গেল, এত করিয়াও কৃষ্ণলাল চাকরি রাখিতে পারিল না। সকালেতে রাত 10টা পর্যন্ত ডাউন খুলনা প্যাসেঞ্জার, 10:45 কলকাতা টাইম। ট্রেনের সুটকের সাথে শিয়ালদা থেকে বারাসাত এবং বারাসাত থেকে শিয়ালদা পর্যন্ত তাঁতের মাকুর মতো যাতায়াত করিয়াও ক্রমাগত দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল, বাত, বেদনা, ফুলো, কাটা ঘা, পোড়া ঘা, দাঁত কানাকানি, এক কথায় যত রকম ব্যথা, শুলানি, কামড়ানো আছে, সব এক নিমেষে চলে যাবে। আজ 24 বছর এই লাইনে ওষুধটি প্রত্যেক ভদ্রলোক ব্যবহার করেছেন, সকলেই এর গুণ জানেন বলিয়া চিৎকার করিয়াও চাকরি রাখা গেল না। সেদিন বসু মহাশয়, ইন্ডিয়ান সিন্ডিকেটের মালিক নিত্যগোপাল বসু, কৃষ্ণলালকে ডাক দিয়া বলিলেন, পাল মহাশয়, কাল রাত্রের ক্যাশ জমা দেননি কেন? আগে আগে অনেক রাত হয়ে গেল, খুলনার ট্রেন প্রায় 20 মিনিট লেট। দেখুন, আগেও আমি অন্তত 17 বার আপনাকে সাবধান করে দিয়েছি। খুলনার ট্রেন 10:21 স্টেশনে আসে। আমি 11:30 পর্যন্ত অফিসে বসেছিলাম শুধু আপনার জন্যে। নিতাই 2 বার স্টেশনে দেখে এলো ট্রেন রাইট টাইম এসেছে, লেট 1 মিনিটও ছিল না। আগে বড়বাবু, শরীরটা কাল বড়ই। ও আপনার পুরনো কথা, ও কথা শুনবো না আজ। যাক, ক্যাশ এনেছেন এখন? কৃষ্ণলাল অপরাধীর মতো বড়বাবুর মুখে চাইয়া বলিল, ক্যাশটা আনিগে যাই না, একটু মুশকিল হয়েছে। আচ্ছা আসি। আসুন। কৃষ্ণলাল তবুও দাঁড়াইয়াছে দেখিয়া নিত্যগোপালবাবু বলিলেন, কি হলো? আগে ও বেলা দেব, ওটা বাসায় এনে রেখেছিলাম, চাবি দিয়ে বেরিয়ে গেছে। আমি যার সঙ্গে থাকি। আপনি কোথায় গিয়েছিলেন? একটু বেড়াতে বেরিয়েছিলাম, ওই গোলদিঘির দিকে। সব বাজে কথা, আমি বিশ্বাস করি নে। কেন করি নে তাও আপনি জানেন। রাত 10টার পরেই ক্যাশ এনে দেওয়ার কথা। আপনি বুড়ো হয়ে গেলেন এই ক্যানভাসারের কাজ করে, জানেন না যে ক্যাশ তখনই জমা দেওয়ার নিয়ম? আগে এরকম আরো কতবার হয়েছে বলুন দেখি? আপনার কথার উপর বিশ্বাস করে যায় না। বড়ই দুঃখের কথা, আপনি আমাদের পুরনো ক্যানভাসার বলে আপনার অনেক দোষ সহ্য করেছি আমরা, কিন্তু এবার আর নয়। আপনি এ মাসের এই কদিনের মাইনে নিয়ে যাবেন অফিস করলে, কমিশনের হিসেবটাও সেই সঙ্গে দেবেন। যান এখন। অবশ্য এত সহজে কৃষ্ণলাল যাইতে রাজি হয় নাই। নিত্যগোপাল বাবুকে সে যথেষ্টই বলিয়াছিল। নিত্যগোপাল বাবুর বুড়ো কর্তাকে গিয়া পর্যন্ত ধরিয়াছিল, শেষ পর্যন্ত কিছুই হইল না। মুশকিল এই, চাকুরি যখন যাইবার হয় তখন তাহাকে কিছুতেই ধরিয়া রাখা যায় না। মৃত্যু পথযাত্রী মানবের মতোই তার গতিপথ নির্মম, ধরা বাঁধা। সুতরাং চাকরি গেল। তখন বেলা 2:30। সকাল হইতে ইহাকে উহাকে ধরিয়া ধরাধরির ব্যাপারে এতক্ষণ সময় কাটিয়াছে। স্নান আহার হয় নাই। 25/2 রামনারায়ণ মিত্রের লেনে ঢুকিয়াই যে টিনের চালওয়ালা লম্বা দোতলা মাটির ঘর, অর্থাৎ যে মাঠ কোঠার ঠিক সামনেই আজকাল কর্পোরেশন সাধারণ স্নানাগার নির্মিত করিয়া দিয়াছে, তারই পশ্চিম কোণে 17 নম্বর ঘরে আজ প্রায় 11 বছর ধরিয়া কৃষ্ণলালের বাসা। কৃষ্ণলাল ঘরে একা থাকে না। ছোট্ট ঘরে 3টি ময়লা বিছানা, মেঝের উপর পাতা। সে ঢুকিয়া দেখিল ঘরে কেবল যতীন শুইয়া ঘুমাইয়া আছে, আর একজন রুমমেট
ট্রামের কন্ডাক্টর। 4:30টার পর সে ডিউটি হইতে ছুটি লইয়া একবার আধ ঘন্টার জন্য বাসায় আসে এবং তারপরেই সাজিয়া গুজিয়া কোথায় বাহির হইয়া যায়। নিচে পাইস হোটেলে ইহাদের খাইবার বন্দোবস্ত। কৃষ্ণলালের সাড়া পাইয়া যতীনের ঘুম ভাঙিয়া গেল। সে বলিল, তুমি কোথা থেকে এত বেলায়? বেলায় তা কি করব, চাকরিটাই তো চলে গেল আজ। সে কি, এতদিনের চাকরিটা চলে গেল বলছো মানে? কত করে বললুম বড়বাবুকে, তা শোনে কি কেউ? গরিবের কথা কে রাখে বলো? আচ্ছা, হয়েছিল কি? ক্যাশ জমা দিতে দেরি হয়েছিল বলে তুমি ক্যাশ ভেঙেছ। তাই তো, তাহলে এখন উপায় দেখি, কোথাও আবার চেষ্টা জুটে যাবে একটা না একটা। আমাদের এক দোর বন্ধ, হাজার দোর খোয়াল, আমাদের অন্ন মারে কে? সামান্য কিছু পয়সা হাতে ছিল। পাইস হোটেলে শুধু ডাল ভাত খাইয়া আসিয়া কৃষ্ণলাল কিছুক্ষণ বিশ্রাম করিল। পরে নবীন কুণ্ডুলেনে একটি খোলার বাড়িতে ঢুকিয়া ডাক দিল, ও গোলাপি, গোলাপি। তাহার সাড়ায় যে বাহির হইয়া আসিল সে বর্তমানে রূপ যৌবনহীনা পৌঢ়া, পরনে আধ ময়লা খয়েরি রঙের শাড়ি, হাতে কয়েক গাছা কাচের চুড়ি, দুগাছা সোনা বাঁধানো পেটি, মাথার চুলে পাক ধরিয়াছে, গায়ের রং এখনো বেশ ফর্সা। গোলাপিকে 30 বছর আগে দেখিলে ঠিক বোঝা যাইত গোলাপি কি ছিল, আর এখন তাহার কি আছে। কৃষ্ণলাল তখন সবে ঔষধের ক্যানভাসারের পদে বহাল হইয়াছে। তাহার চমৎকার চেহারা ও কথাবার্তা বলিবার ভঙ্গিতে রেলগাড়ির প্যাসেঞ্জাররা কি করিয়া সহজেই ভুলিয়া যাইত জলের মতো পয়সা আসিত। এই নবীন কুণ্ডুলেনেই অন্য এক বাড়িতে এক বন্ধুর সহিত আসিয়া সে গোলাপিকে দেখে। তখন নতুন যৌবন, হাতেও কাঁচা পয়সা। গোলাপির বয়স তখন 16-17। রূপ দেখিয়া রাস্তার লোক চমকিয়া দাঁড়াইয়া যাইত। গোলাপির মার হাতে বছরে বছরে মোটা টাকা জমত। কৃষ্ণলাল সেই হইতেই নবীন কুণ্ডুলেনের নৈশ অধিবাসী। কত কালের কথা। গোলাপির ঘরে মেহগনি কাঠের দেরাজ হইল, ঘরের দেয়ালে বিলম্বিত বড় বিলাতি কাচ বসানো আয়না হইল, সেকালের প্রচলিত ম্যাকারসার অয়েলের শিশির পর শিশি ভিড় জমাইয়া তুলিল। বাতায়ন মালতী ফুলের টবে সজ্জিত হইয়া বাড়ির অন্যান্য ঘরের অধিবাসীদের মনে ঈর্ষার উদ্রেক করিল। কাঁচা পয়সা কৃষ্ণলালের হাতে। প্রতিদিনের আয় 3 টাকা, 2.5 টাকা নিচে নয়। একদিন গোলাপির মা অভিমানে সুরে বলিল, যাই বলো বাবু, গোলাপি আমার প্রায় বলে একখানা বাড়ি তার নিজের না হলে চলে না। আর তা তেমন কপাল কি, এই এক বাড়িতে 36 জনের সঙ্গে। কেন মা, তার ভাবনা কি? কালীঘর দেখে দিচ্ছি। কত টাকা ভাড়ার মধ্যে হবে জানো তো? আমাদের এই পাড়াতেই আছে। যা তুমি বলবে, 20 কি 25? না না, 30 টাকা একখানা ভালো বাড়ি এ পাড়াতেই আছে। গোলাপিরা নতুন বাড়িতে উঠে আসিল। বড় পাঁচি বলিল, হলো একটি রয়ে শোয়ে নিস, দেখিস যেন আবার দড়ি না ছেড়ে। খুব বরাত তোর, যা হোক গোলাপি। আর আমাদের ওই বুড়ো রায়বাবু রোজ আসেন আর বাঁধানো দাঁত জলের গ্লাসে খুলে রাখেন। কদিন বললাম একখানা ঢাকায় শাড়ি আর একটা বাজা ঘড়ি দাও দেওয়ালে টাঙানোর জন্য, তা বুড়ো মরা আজ 7 মাস ঘুরুচ্ছে। আজ এলে হয় একবার, ও দাঁত খুলে জলের গ্লাসে ডুবিয়ে রাখা বের করে দেব।
শুধু বাড়ি, গোলাপি টেবিল হারমোনিয়াম হইল, জোড়া জোড়া শাড়ি, চেয়ার, এমনকি শেষে কলের গান পর্যন্ত। কোনো সুখ গোলাপির বাকি ছিল কি? প্রতি রবিবারে কৃষ্ণলালের সঙ্গে গাড়ি করিয়া, অবশ্য ঘোড়ার গাড়ি, কালীঘাটে গঙ্গা স্নান ও দেবী দর্শন করিতে যাওয়া তাহার অভ্যাসের মধ্যে দাঁড়িয়া গিয়েছিল। বছরের পর বছর কাটিয়া গেল। গোলাপি আর কৃষ্ণলাল, কৃষ্ণলাল আর গোলাপি। ইতিমধ্যে গোলাপিকে সুখে স্বাচ্ছন্দ্যে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার মা একদিন নবীন কুণ্ডুলেনের মায়া কাটাইয়া বোধহয় উর্বশী বা তিলোত্তমালোকে প্রস্থান করিল। অমন জাঁকের শ্রাদ্ধ এ অঞ্চলে কেহ দেখে নাই তার আগে। ক্রমে ক্রমে গোলাপির যৌবনে ভাটা পড়িল। কৃষ্ণলালেরও আয়ের অঙ্ক কমিতে লাগিল। দত্তপুকুরের তেলের অনুকরণে শত শত বাতের তেল বাজারে বাহির হইল। রেলগাড়ির কামরাও নিত্য নতুন ক্যানভাসারে ভরিয়া গেল। যা ছিল কৃষ্ণলালের একার, তাহার মধ্যে অনেক ভাগ বসিল। পূর্বের স্বচ্ছলতা কমিতে লাগিল। তারপর আরো 10-12 বছর কাটিয়া গিয়াছে। এই 10-12 বছরের সুন্দরী গোলাপি কুরূপা পৌঢ়াতে পরিবর্তিত হইয়াছে। তাহার সে বাড়ি চলিয়া গিয়া আবার সেই 7-8টি নানা বয়সের সঙ্গিনীর সঙ্গে পূর্বের বাড়িতেই থাকতে হচ্ছে। তবুও কৃষ্ণলালের যাহা কিছু উপার্জন, এইখানেই তাহার সদ ব্যয়। গোলাপিও তাহা বোঝে। এই 30 বছরের মধ্যে সে কৃষ্ণলালকে ছাড়িয়া অন্য কোথাও যায় নাই। কৃষ্ণলাল বলিল, গোলাপি রে, চাকরিটা গেল। গোলাপি বিস্ময়ের বলিল, সে কি গা? বড়বাবু রাগ করেছে, কাল ক্যাশ জমা দিইনি, তাই। কি করলে সে টাকা? খরচ হয়ে গেল। কোথায় খরচ হয়ে গেল? কিসে খরচ হয়ে গেল? তোমার এখনো দোষ গেল না। তা ওরা কি করে রাখে তোমায়? কাল কোথায় গিয়েছিলে তুমি? সে খরচ নয় গোলাপি, দক্ষিণেশ্বর সেদিন যাওয়ার ধরুন দেনা ছিল, মনে নেই? কাবুলির কাছ থেকে টাকা নিইনি। রাত 10টার পরে স্টেশনের গেটে আমায় ধরেছে, রুপি দেও। শেষে ভাবলাম কি ছোড়া মারবে নাকি, ভয় পড়ে দিয়ে দিলাম টাকা। কাবুলির দেনা ও হজম করা কঠিন রে। তার নেও বেশ হয়েছে। এখন খাওয়া হয়েছে না হয়নি? আমার আদেশে ঝিগিরি নাচছে, সেতে দেখতে পাচ্ছি। তখন বললু, পাড়াগাঁয়ের দিকে চলো, কোথাও একখানা ঘরদোর বেঁধে দুজনে থাকা যাবে। তা না, তোমার বাবু কলকাতা আর কলকাতা, কলকাতা ছেড়ে আমি থাকতে পারবো নি। এখন থাকো কলকাতায়, কে এখানে খাওয়ায় দেখি। জুটে যাবে রে, এখানেই জুটে যাবে। অত 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 ভাবনার কারণ নেই। হ্যাঁ, তোমার এই বুড়ো বয়সে চাকরি নিয়ে তোমার জন্য বসে আছেন ওকে। এখন আর কি তোমার হাত পা নেড়ে বক্তিমে করবার গতর আছে নাকি? তাই যে দেখিয়ে দেব গোলাপি, গোলাপি দেখবি আমি এখনই দেখাচ্ছি। ভদ্র মহোদয়গণ, এই সেই বিখ্যাত আদি অকৃত্রিম দত্তপুকুরের বাতের তেল। ইহা ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত কনকনানি, কায়ুর, ছুলি, কাটাঘা, পোড়াঘা। গোলাপি হাসিতে হাসিতে বলিল, থাকো গোসাই, আর তোমাকে বিদ্যে দেখাতে হবে না। সবাই জানে তুমি খুব ভালো বক্তিমে দিতে পারো। আহা, কি হাত পা নাড়াচ্ছিনি দেখো, যেন থিয়েটারের একটা করছেন। তাহলে তুই বল, চাকরিতে নেবে কিনা? নেবে না আবার 100 বার নেবে। আমি যাই এখন ঝিগিরি করে নিজের পেট চালাবার চেষ্টা দেখি। নিজেই খেতে পাবে না, তা আমায় আর খাওয়াবে কোত্থেকে? কি অদেষ্ট যে নিয়ে এসেছিলাম। কৃষ্ণলাল চলিয়া যাইতে উদ্যত হইয়াছে দেখিয়া গোলাপি বলিল,
বসো বসো, দুটো মুড়ি টুড়ি মেখে দিই, খেয়ে একটু চা খেয়ে যাও। অগত্যা কৃষ্ণলাল বলিল, তাহলে তাহলে বক্তৃতা এখনো দিতে পারি, কি বলো? নাও, আর আদিক্ষেতার কাজ নেই, দিতে তো পারো। সত্যি কথা যদি বলি না, তবে তো তোমার পায়া ভারী হয়ে যাবে গো। কি বলো না, কি সত্যি কথা বলো না গোলাপি, বলতেই হবে তোমাকে। তোমার মতো অমন কারো হয় না জানো। আমি তো কতই দেখলাম, দাঁতের মাজনের, ওষুধের ফিরিওয়ালা আমাদের এই গলির মুখে হারমোনিয়াম গলায় বেঁধে নাচে, ভক্তিমে দেয় পোড়ার মুখরা, কিন্তু সেসব ফিরিওয়ালা তোমার মতো নয়। কৃষ্ণলাল রাগের সেরে বাধা দিয়ে বলল, কিসের সঙ্গে কিসের তুলনা? তোকে নিয়ে আর পারিনি দেখছি। তারা হলো ফিরিওয়ালা, আমরা হলুম ক্যানভাসার। হারমোনিয়াম পিঠে বেঁধে যারা গান গায়, ঘুঙুর পায়ে দিয়ে নাচে বেড়ায়, আমরা কি সেই দলের নাকি? অপমান হয়, ও কথা আমাদের আর বলবি না। যাক যাক, ভুল হয়েছে, ঠিক আছে। তুমি এখন ঠান্ডা হয়ে বসো তো বাপু, চা খাও, আসো চা খাই। গোলাপির মন আজ বেশ খুশি। কতদিন পরে যেন যুবক কৃষ্ণলালের অঙ্গভঙ্গি ও সুন্দর সতেজ গলার স্বর সে আবার শুনিল। 30 বৎসরের অন্ধকারের কালো ছেঁড়া পর্দাটা কে যেন টানিয়া সরাইয়া দিল। সে যত্ন করিয়া কৃষ্ণলালকে খাওয়াইল। কৃষ্ণলাল বিদায় লইয়া যখন আসে, তখন বলিল, একটা কথা বলি শোনো, যদি খাওয়া দাওয়ার কোনো কষ্ট হয় তবে অবশ্যই আমার কাছে এসো গো। এই বৃদ্ধ বয়সে না খেলে তোমার শরীর থাকবে কেন? আমায় এখন কিছু দিতে হবে না গো। এই 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 সোনার বেনেদের ঠাকুর বাড়িতে একটা ঝিয়ের দরকার বলেছে। আমি ওখানে কাজটা নেব, সকাল সন্ধ্যে কাজ করব। আমি কাল থেকে সেখানে কাজে লেগে যাব। তা তোমায় বলাও যা, না বলাও তাই। তুমি কি আসবে সত্যি সত্যি? তোমাকে কি আমি চিনি না? কৃষ্ণলাল হাসিয়া বলিল, ভালোই তো, তোর রোজগারে এইবার খাই দিন কতক, সে স্বাদ আমার কাছে আছে অনেক দিন থেকে। আচ্ছা, তাহলে এখন আসি, ও বেলা হয়তো আসবো। ঠিক আছে, সন্ধ্যের পর। তাহার পর 1 মাস কাটিয়া যায়, কিন্তু গোলাপির বাড়ি কৃষ্ণলাল আর আসিল না। সুখের দিনে গোলাপিকে সে অনেক দিয়েছে, এখন দুঃখের দিনে বসিয়া বসিয়া গোলাপির অন্ন ধ্বংস করিবে, তেমন বংশে জন্ম নয় কৃষ্ণলালের। বিশেষত দেখিতে হইবে গোলাপিও প্রৌঢ়া, ঝিগিরি ভিন্ন, এখন তার আর অন্য কোনো উপায় নাই। মেসের ভাড়া বাকি পড়িয়াছিল 2 মাসের। মেসের অধ্যক্ষ কৃষ্ণলালকে ডাকিয়া বলিল, কি কৃষ্ণবাবু, আমাদের রেন্টের কি হবে? আগে ক্ষেত্রেবাবু, দেখতেই তো পাচ্ছেন চাকুরিটা গেল, হাতে কিছু নেই এখন। এ অবস্থায় ফি মাসে আমি পকেট থেকে ঘর ভাড়া জোগাবো কোথা থেকে? সেটাও তো তোমাকে দেখতে হবে। 2 দিন সময় নিলাম, তারপর দয়া করে সিট ছেড়ে দেবেন, আমি অন্য ব্যবস্থা দেখব। কৃষ্ণলাল পড়িল মহা বিপদে। একে খাইবার পয়সা নাই, তাহার উপর মাথা গুজিবার যে জায়গাটুকু ছিল তাহাও তো আর বোধহয় থাকে না। 3 দিন কাটিয়া গেল। 2-1টি পূর্ব পরিচিত বন্ধুর নিকট চাহিয়া চিন্তিয়া 2-4 আনা ধার লইয়া পাইস হোটেলের ডাল ভাতে কোনো রকমে ক্ষুধা নিবৃত্তি করিয়া এই 3 দিন পরে তাহার সত্যই অনাহার শুরু হইল। 2 পয়সায় ছাতু বা মুড়ি, সারা দিনে শুধু ছাতু, একটু গুড় বা চিনি জোটে না তাহার সঙ্গে। তাহার পর পেট পুরিয়া জল, কলের নির্মল জল। মেসে ম্যানেজার আবার ডাক দিলেন, বলিলেন, কিছু হলো? আগে এখনো হয়নি, ভাবছি, আমি ভাবছি। আমার লোক এসে গিয়েছে, কাল মাসের 1 পয়লা।
2 মাসের ভাড়া পকেট থেকে দিয়ে দিয়েছি, এই মাসেরও দিতে হবে নাকি? আমিও ছাপোষা মানুষ মশাই, কত লোকসান হজম করতে বলুন তো। আপনি জিনিসপত্র নিয়ে চলে যান, আমার ভাড়া দরকার নেই, যান চলে যান। পরদিন সকালেই জিনিসপত্র সমেত, জিনিসপত্র বলতে একটা টিনের ট্রাঙ্ক ও একটি ময়লা বিছানা, কৃষ্ণলালকে পথে দাঁড়াইতে হইল। বর্ষাকাল, জিনিসপত্র রাখিবার মতো জায়গা কোথায় পাওয়া যায়? গোলাপী অনেকবার মেশে খবর লইয়াছে। মধ্যে একদিন 2 ঘন্টা মেশের বাইরের ফুটপাতে বসিয়াছিল তাহার অপেক্ষায়, কারণ ম্যানেজার তাহাকে চেনে, মেশে কুচরিত্রা স্ত্রীলোক ঢুকিতে দেবে না। কৃষ্ণলাল দূর হইতে দেখিয়া সরিয়া পড়িয়াছিল। এখন গোলাপীর বাড়ি গেলে সে কান্নাকাটি করিবে, আটকাইয়া রাখিতে চাইবে, নতুবা সেখানে জিনিসপত্র রাখা চলিত। মেষ হইতে কিছু দূরে বড় রাস্তার উপর একটা চায়ের দোকানের মালিকের সঙ্গে কৃষ্ণলালের পরিচয় ছিল বলিয়া কহিয়া সেখানে কৃষ্ণলাল জিনিসপত্র আপাতত রাখিয়া দিল। তাহার পর উদ্দেশ্যহীন ভাবে ঘুরিতে ঘুরিতে হঠাৎ দেখিল সে গঙ্গার ধারে আহিরিটোলার স্টিমার ঘাটে আসিয়া পড়িয়াছে। সকাল হইতে কিছু খাওয়া হয় নাই। ঘাটের ধারে একটা গাছতলায় হিন্দুস্তানি ফিরিওয়ালা ভুট্টা পোড়াইতেছে। কৃষ্ণলাল 1 পয়সায় একটা ভুট্টা কিনিয়া জলের ধারে বসিয়া সেটি পরম তৃপ্তির সহিত খাইল। একটা বিড়ি পাইলে বেশ হইত, এই সময় একটি ছোকরা ব্যাগ হাতে আসিয়া তাহার পাশে ব্যাগটি নামাইয়া পকেট হইতে ঝাড়ন বাহির করিয়া সিমেন্ট বাঁধানো রানার উপর পাতিল। বসিতে যাইবে এমন সময় ছোকরা হঠাৎ পকেটে হাত দিয়া কি দেখিয়া একবার চারিদিকে চাহিল এবং কাছেই কৃষ্ণলালকে দেখিয়া বলিল, একটু দয়া করে ব্যাগটা দেখবেন, 1 পয়সার বিড়ি কিনে আনি। বিড়ি কিনে আনিয়া সে কৃষ্ণলালকে একটি বিড়ি দিল। কৃষ্ণলাল আগেই আন্দাজ করিয়াছিল ছোকরা একজন ক্যানভাসার। এখন জিজ্ঞাসা করিল, আপনি বুঝি ক্যানভাস করেন? আগে হ্যাঁ। কি জিনিস? ওই হাত কাটা তেল, সার্জিক্যাল মলম। বেশ পাওয়া যায়? কমিশন কেমন? ভালোই। খদ্দেরকে হাত কেটে দেখাতে হয়, সঙ্গে ছুরি থাকে, এই যে দেখুন। ছোকরা জামার আস্তিন গোটায় দেখালো, কবজি হইতে কোনই পর্যন্ত হাতের সমস্ত অংশটা ছুরি দিয়া ফালা ফালা করিয়া চেরা। কৃষ্ণলাল শিহরিয়া উঠিয়া বলিল, হে কি, লাগে না? ছোকরা হাসিয়া বলিল, লাগে আবার, এই তো মলম আমার, এই মলম লাগিয়ে সারিয়ে ফেলি, লোকেও কেনে। কিরকম আয় করেন? 24 টাকা থেকে 30-35 টাকা মাসে। কৃষ্ণলালের মন বেজায় দমিয়া গেল। এত কাণ্ড করিয়া 30 টাকা, অথচ এমন সময় গিয়েছে যখন দত্তপুকুরের বাতের তেল ফিরি করিয়া সে মাসে 60-70 টাকা অনায়াসে রোজগার করিয়াছে। তাহার জন্য নিজের হাত ছুরি দিয়া ফালা ফালা করিয়া কাটিবার প্রয়োজন হয় নাই। ক্যানভাসারের কাজে আর সুখ নাই, আর সে কাজ করিবে না। পরদিন কৃষ্ণলাল কলিকাতা ছাড়িয়া স্বগ্রামে রওনা হইল। বস্তিরহাট স্টেশনে নামিয়া 7 ক্রোশ হাঁটিয়া তাহার পৈতৃক গ্রাম ইলশেখলি পৌঁছতে বেলা 3টে বাজিল। গ্রামে তাহার দূর সম্পর্কে জ্ঞাতি ছাড়া অন্য কেহ আপনজন নেই। নিজের পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়া আছে। বহুদিন এদিকে আসে নাই, দেখাশোনাও করে নাই। খড়ের ঘর কতদিন টেকে? আজ প্রায় 17-18 বছর পূর্বে 2-5 দিনের জন্য একবার পিসিমা শ্রাদ্ধে গ্রামে আসিয়াছিল, সেই আর এই। জ্ঞাতিরা অবশ্য কৃষ্ণলালকে জায়গা দিল, কিন্তু কিছুদিন থাকিয়া কৃষ্ণলালের কেমন অসহ্য বোধ হইতে লাগিল। গ্রামে তাহার মন টেকে না। কখনো সে দীর্ঘদিন ধরিয়া গ্রামে বাস করে নাই। এখানকার লোকে কথাবার্তা বলিতে জানে না, ভালো করিয়া মিশিতে জানে না, চা খায় না। কলিকাতায় রাস্তার ভিখারিরাও চা খায়। তাহার উপরে এই পাড়াগায় যেমন জল কাদা, তেমনি জঙ্গল,
রাত্রে মশার উৎপাত, নিদ্রা হয় না। এর মধ্যে ম্যালেরিয়া প্রায় সকল বাড়িতেই দেখা দিয়াছে। না 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 না, এখানে এখানে মন টেকে না। কৃষ্ণলাল চেষ্টা করিয়া দেখিল, এখানে এখানে সবাই সবাই যেন সারাদিন ঘুমাইয়া আছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ইহারা চরকতলার ক্ষুদ্র মাঠে বেলতলায় বসিয়া হুঁকা হাতে আড্ডা দেয়, পরচর্চা করে। কোনো কাজ নাই, অথচ দুপুরের ভাত দুটি মুখে দিতে না দিতে এদের চোখ ঘুমে ডুলিয়া পড়ে। দিবা নিদ্রা চলে 4টা পর্যন্ত। তারপর ঘুম হইতে রক্তবর্ণ চোখে উঠিয়া কেহ বা বাজারে 2 পয়সার সওদা করিতে যায়, সেখানেও আবার আড্ডা। এ দোকান ও দোকান বসিয়া তামাক খাওয়া, 4 পয়সার সওদা করিতে 3 ঘন্টা লাগাইয়া সন্ধ্যার পর বাড়ি আসে। তারপরই আহার নিদ্রা। কেরোসিন তেলের দাম চড়িয়া গিয়াছে, তেল খরচ করিয়া আলো জ্বালাইতে রাখিতে কেহ রাজি নয়। কয়েক বাড়ি যাও, অন্ধকারে বসিয়া 2-1 কথা বলো, গল্প করো, 1 কলকে তামাক খাও, তাহার পর বাড়ি ফিরিয়া আবার বিছানা আশ্রয় করো। দিন শেষ হইয়া গেল। কৃষ্ণলাল এরকম জীবনে অভ্যস্ত নয়। এ কি জীবন! অথচ সকলেই বলিবে, দাদা সংসার আর চলে না, বড় কষ্ট। কষ্ট ঘুষাবার চেষ্টা কোথায়? আজ দীর্ঘ 25-30 বছর ধরিয়া যার কলকাতায় ভীষণ কর্মব্যস্ত জীবন কাটিয়াছে, এ ধরনের অলস শ্রমবিমুখ জীবনের ধারণাই করিতে পারে না সে। কলকাতা থাকিতে সকালে উঠিয়াই নিচের তলার কলে স্নান সারিয়া লইতে হইত। খুব ভোরে স্নান না সারিলে এমন ভিড় জমে যাইত, কলেজে আর স্নান করা চলিবে না। নিচের তলায় শ্যাকরার দোকানের লোকেরা, শালওয়ালা, দর্জি, পূব দিকের ঘরে যে মুটেরা থাকে, সবাই চলিয়া আসে, ভিড় লাগাইয়া দিবে। ইহার পর আসিবে একদল বালতি হাতে জল ধরিতে ও চাল ধরিতে। সারি সারি লোক দাঁড়াইয়া যাইবে কলসি হাতে জল ভরিতে। ওপরের 3 তলায় 3টি মেসের চাকরেরা, সকলেই কর্মব্যস্ত। ঘড়ি ধরিয়া কাজ কলিকাতায়। সময় গেল 6টা বাজে, কখন কি হবে কি জানি, কখন কি হবে। দিন আরম্ভ হইয়াছে, এখনই বাবুরা আসিয়া ভাত চাইবে। 8টা বাজিতে না বাজিতে এতটুকু দেরি করিলে চলিবে না। স্নান সারিয়া কৃষ্ণলাল ব্যাগ হাতে বাহির হইত শিয়ালদা স্টেশনে। প্রথমেই 7:10 বারাসাত, 7:25 নৈহাটি, 7:45 রানাঘাট প্যাসেঞ্জার, 8:30 বনগা লোকাল, 8:50 দত্তপুকুর, 9টা কৃষ্ণনগর। শুরু হইয়া গেল দিনের কাজ। বাতের তেল, যত প্রকার বাত, ফোলা, শুলানি, কনকনানি, মাথা ধরা, পেট বেদনা, ইহার একমাত্র ব্যবহারে ভদ্র মহোদয়গণ এই ওষুধটি আজ 30 বছর যাবৎ এই লাইনে সুখ্যাতির সহিত চলিতেছে। এই চলিল বেলা 12টা পর্যন্ত। 12:55 শান্তিপুর ছাড়িয়া গেলে তবে সকালের কাজ মিটিল। কি জীবন, কি আনন্দ, কি পয়সা রোজগার! কাঁচা পয়সা রোজ আসে, রোজ সন্ধ্যায় উড়িয়া যায়। যে পয়সা আয় করিতে জানে, সেই জানে খরচ করিতে। ইহাতে ক্ষোভ কি? কৃষ্ণলাল আরো মাসখানেক কোন রকমে গ্রামের বাড়িতে কাটাইল। আর তো চলে না, এ অলস জীবন তার অসহ্য। কখনো পা গোটাইয়া এভাবে সে থাকে নাই। বেশি দিন এভাবে থাকিলে সে পাগল হইয়া যাইবে, নয়তো মরিয়া যাইবে। কিন্তু কলিকাতায় গিয়ে সে খাইবে কি? কোনো উপায় তো দেখা যাইতেছে না। ইন্ডিয়ান ডাক সিন্ডিকেটে আর চাকরি হইবার সম্ভাবনা নাই। তবুও একবার বসু মহাশয়কে গিয়া ধরিয়া দেখিলে কেমন হয়। কিছু যদি না জোটে, তবে আহিরিটোলার ঘাটে সেই হাত কাটা তেলের ক্যান ভাষার ছোকরার সঙ্গে দেখা করিয়া তবে ছুরি দিয়া নিজের হাতটা ফালা ফালা করিয়া কাটা। এ বৃদ্ধ বয়সে
ক্যানভাসারের চাকরির মতো সম্মানের চাকরি, আরামের চাকরি আর নাই। কিন্তু হাত কাটাইয়া দেখাইয়া জিনিস বিক্রি করা, ওতে ওতে মান সম্মান থাকবে কি জানি। কিন্তু এভাবে গ্রামে বসিয়া থাকাও তো জীবন নয়। চিরকাল কাজের মধ্যে থাকিয়া আজ বাঁচিয়া মরিয়া থাকা তাহার পোষাইবে না। গ্রামেও তো হাওয়া খাইয়া জীবন ধারণ করা যায় না। কেহ কেহ তাহাকে সামনের বছর 2-1 বিঘা ধান করিতে পরামর্শ দিল। কেহ বলিল, ডোবার ধারে জমিটা পড়ে আছে কেষ্ট খুড়ো, তোমারই তো পৈতৃক জমি, এই শীতকালে মানকচু লাগাও ওটাতে, তবু হাটে বিক্রি করে কিছু ঘরে আসবে। কৃষ্ণলালের হাসি পায়। কলিকাতায় রোজগারের যে কি ধরন, সেখানে ক্যানভাসারের কাজে মাসে যে টাকা একসময় তার আয় ছিল, এখানে গোটা বছর ধরিয়া কচু কুমড়ো বেচিয়াও সে যে হবে না, সে যে অসম্ভব, এই মূর্খ অর্বাচীনেরা তা কি করিয়া বুঝিবে। অবশেষে একদিন বাক্স বিছানা বাঁধিয়া কলকাতায় আসিয়া হাজির হইল। বাঁচিতে হয়তো ভালো করিয়াই বাঁচিব। ট্রেনে পুরনো ক্যানভাসারদের সঙ্গে দেখা। নবশক্তি ঔষধালয়, কবিরাজ অনঙ্গমোহন দেব, বিশ্বাস কোম্পানি, ইন্ডিয়ান ড্রাগস সিন্ডিকেটের সকলের সাথে সবাই চেনে, সবাই খাতির করে। আরে এই যে কেষ্টদা, আজকাল তো দেখিনে যে। কেষ্টদা? কেষ্টদা কোত্থেকে আসলে গো? বিয়ে থাবা করলে নাকি এই বয়সে? আজকাল কোন কোম্পানিতে আছেন কেষ্টদা? দেখিনে ট্রেনে কেন? জমি জমা দেখতে গেছিলে ভাড়া, তা দেখবেই তো, থাকলেই দেখে। আমাদের কোন চুলোয় কিছু নেই, যা করে এই বিশ্বাস কোম্পানি। হিংসা হয় তোমায় দেখে। 200 টাকা তোমার বছরে জমি জমার সম্পত্তি আয়, বলো কি? তবে তো তুমি, ইত্যাদি ইত্যাদি। কৃষ্ণলালকে বিড়ি দেয় ও পানের কৌটো খুঁড়িয়া সামনে ধরে। পুরাতন সব বন্ধুর দল। ইহাদের ফেলিয়া সে এতকাল ঘুমন্ত পুরীতে কাল কাটাইল কি ভাবিয়া কি জানি। এখানে কাজ আছে, আমোদ আছে, পয়সা রোজগার আছে, তারপর তারপর ইয়ে আছে। আর সে কোথাও যাইবে না কলিকাতা ছাড়িয়া। মরিতে হয় এখানেই মরিবে। 15-20 দিন এখানে ওখানে হাঁটাহাঁটি করিয়াও কিন্তু চাকুরি মিলিল না। বসু মহাশয় ঝাড়া জবাব দিলেন, এখন সুশ্রী চেহারা ছোকরা ক্যানভাসার, বেশ লম্বা জুলপি, ঘাড় বাহির করিয়া চুল ছাটা, লপেটা জুতা পায়ে, থিয়েটারের রামের মতো গলা, এই সবাই চায়। বয়স হইয়া গেলে মানে উহাদের লোক আছে, দরকার হইলে চিঠি লিখিয়া জানাইবেন পরে। কৃষ্ণলালকে সরে যেতে বলল। পুরনো মেশে উঠিয়াছিল, বারান্দাতে আছে। গোলাপির সঙ্গে দেখা করে নাই, এখন করিতেও চাহে না সে। অনাহারে 2 দিন কাটিল। অবশেষে একদিন আহিরিটোলার ঘাটেই গিয়া হাজির হইল। যদি সেই হাত কাটা তেলওয়ালা ছোকরাটার সঙ্গে দেখা হইয়া যায়। সে 12:30টার স্টিমারে রোজ বালি হইতে আসে বলিয়াছিল। 7-8 দিন ক্রমাগত ঘুরিয়াও কিন্তু ছোকরার দেখা মিলিল না। কৃষ্ণলালের দুঃখ শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে, আর চলে না। আচ্ছা আচ্ছা, সে ক্যানভাসারই ভুলিয়া যাইতেছে না তো? আজ কতদিন চাকরি নাই, কতদিন বক্তৃতা দিবার অভ্যাস নাই। চর্চা অভাবে শেষে কিনা ছোকরা ক্যানভাসারেরা তাহাকে, কৃষ্ণলালকে ছাড়াইয়া যাইবে। সেদিন কৃষ্ণলাল নিজের টিনের ছোট সুটকেসটি হাতে লইয়া ডালহাউস স্কোয়ারের মোড়ে দাঁড়াইয়া হাত পা নাড়িয়া ক্যানভাসারের বক্তৃতা জুড়িয়া দিল। চর্চা রাখা দরকার তো বটে, তাছাড়া সে নিজের শক্তি পরীক্ষা করিতে চায়। খরিদ্দার জোটে কিনা সে একবার দেখবে।
এখনো তাহার যাহা গলা আছে, থিয়েটারের রামের মতো গলাওয়ালা কোনো ছোকরা ক্যানভাসার তাহার সঙ্গে পাল্লা দিবে সে দেখিতে চায়। দত্তপুকুরের বাতের তেল ব্যবহারে সর্বপ্রকার বাত বেদনা, মাথা ধরা, দাঁত শুলানি, হাত বেদনা, পিঠ বেদনা। ভদ্র মহোদয়গণ, এই ঔষধটি আজ 30 বছর ধরিয়া এই লালদিঘির মোড়ে। কৃষ্ণলাল মিনিট 5-6 পরে সগর্বে একবার চারিদিকে চাহিয়া দেখিয়া লইল, বেশ 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 ভিড় জমিয়া গিয়াছি। একজন ভিড় ঠেলিয়া কাছে আসিয়া বলিল, আমায় একটা ছোট ফাইল। কৃষ্ণলাল গম্ভীর ভাবে বলিল, আমার কাছে ওষুধ নেই, আমি বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের পাবলিসিটি ডিপার্টমেন্টের লোক। যাদের দরকার হবে তারা 106 সি হরিদন পোদ্দার লেনে বসু ইন্ডিয়ান ড্রাগ সিন্ডিকেটের অফিসে আমার নামের এই স্লিপটা নিয়ে যান দয়া করে। টাকায় 4 আনা কমিশন পাবেন। দাঁড়ান, লিখে দিচ্ছি। দিন 5-6 কাটিল। কৃষ্ণলালের নেশা লাগিয়া গিয়াছে। সে বেলা 3টার সময় রোজ সুটকের সাথে ঝুলাইয়া ডালহাউসি স্কোয়ারের মোড়ে গিয়া বক্তৃতা জুড়িয়া দেয়। অফিস পেট্টার লোকেরা ভিড় করিয়া শোনে। সেদিন কৃষ্ণলাল দাঁড়াইয়া দত্তপুকুরের বাতের তেলের গুণ ব্যাখ্যা করিতেছে। এমন সময় একজন ভদ্রলোক ভিড় ঠেলিয়া একেবারে তাহার সামনে আসিয়া দাঁড়াইলেন। কৃষ্ণলাল চমকিয়া উঠিলেন। বসু ড্রাগ সিন্ডিকেটের মালিক নিত্যগোপাল বসু মহাশয় স্বয়ং। বসু মহাশয় কৃষ্ণলালের দিকে স্থির দৃষ্টিতে চাই বলেন, শুনুন একবার এদিকে। কৃষ্ণলাল ভিড়ের পাশ কাটাইয়া কিছু দূরে বসু মহাশয়ের সঙ্গে গিয়া অপ্রতিভের সঙ্গে বলল, কি একটু বলুন আপনি। বসু মহাশয় বললেন, এ কি হচ্ছে? কৃষ্ণলাল অপরাধীর মতো মাথা চুলকাতে বলল, আগে একবার চর্চাটা দেখছি, চর্চাটা রাখছি, নইলে। বসু মহাশয় বলিলেন, তাই তো বলি, একই কাণ্ড। গত দিন 5-6 মধ্যে অফিসে আপনার নামে স্লিপ নিয়ে বোধহয় 100 কি 150 খদ্দের গিয়েছে। এত ওষুধ বিক্রি গত মাসের মধ্যে হয়নি। একে তো এই ডাল সিজন যাচ্ছে। আমি তো অবাক। সবাই বলে লালদিঘির মোড়ে আপনাদের পাবলিসিটি অফিসার, তারই মুখে শুনে। আমি বলি আজ নিজে গিয়ে ব্যাপারটা কি দেখি, নিজের চোখে দেখি। তা আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনার এরকম কাজে। কৃষ্ণলাল বিনীতভাবে বললেন, আগে ভাবলাম ছোকরা ক্যানভাসারদের মতো থিয়েটারি রামের গলা কোথায় পাবো, তবু একবার দেখি একবার আমার গলা আগের মতো আছে কিনা। বসু মহাশয় বলিলেন, শুনুন, ওসব থাক, আপনি আজই অফিসে আসুন, এক্ষুনি। আপনাকে আজ থেকে হেড ক্যানভাসার অ্যাপয়েন্টমেন্ট করলাম। 60 টাকা মাইনে পাবেন, আর তাছাড়া কমিশন। শুধু তদারক করে বেড়াবেন কে কেমন কাজ করছে, আর ছোকরাদের একটু তালিম দিয়ে দেবেন, বুঝলেন না? আসুন আসুন আসুন, আমার গাড়িতে আসুন। সন্ধ্যাবেলা নবীন কুণ্ডুর লেনে খোলার ঘরের সংকীর্ণ রোয়াকে গোলাপি ক্যানেস্তারা কাটা তোলা উনুনে আঁচ দিয়া প্রাণপণে পাখার বাতাস করিতেছে। এমন সময় বাহিরে কে পরিচিত গলায় ডাকিল, গোলাপি, ও গোলাপি, বাইরে এসে জিনিসগুলো ধরো দেখি, হাত ধরে গিয়েছে, ব্যাগগুলো বড্ড ভারী। আমি এসে গেছি, আমি কৃষ্ণলাল। আসো আসো, দেখো আমাকে, আমি কি নিয়ে এসেছি তোমার জন্যে। ক্যানভাসার কৃষ্ণলাল। গল্পটা এখানেই শেষ হলো। নমস্কার।